Hi, hello everyone. Myself Shomrat Ali. Once again, welcome to my channel Geography School. So student, আজকে আমরা কি পড়ব? আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, যেটা তোমাদের দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে। এর আগে আমাদের বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে। আজকে ক্লাস নাম্বার 5 প্রথম অধ্যায়েরই। যারা তোমরা এখনও ওই প্রথম 4টা ক্লাস দেখোনি, আমার প্লে লিস্টে গিয়ে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে বন্ধুদের সাথে, এছাড়াও সাবস্ক্রাইব করবে। চলো আজ শুরু করি আমরা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, যেটা তোমাদের মাধ্যমিকের জন্য অনেক ইম্পর্টেন্ট। 5 মার্কের ক্ষেত্রে 5 মার্কের ক্ষেত্রে তোমরা সংজ্ঞা লিখবে, চিত্র আঁকাবে, উদাহরণ দিবে এবং বৈশিষ্ট্য দিবে। আর যদি শুধুমাত্র যে কোনো একটা ভূমিরূপ তুলে দেয় 2 মার্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে সংজ্ঞা, 2টো বৈশিষ্ট্য, উদাহরণ এবং একটা সুন্দর ছবি আঁকাবে। প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই ছবি আঁকাবে যথাযথভাবে। তো চলো শুরু করি। তো নদী ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, আমরা দেখেছিলাম যে নদীর 3টি গতি লক্ষ্য করা যায়, একটা পার্বত্য প্রবাহ, একটা মালভূমি প্রবাহ আর একটা সমভূমি প্রবাহ। এরকম 3টা গতি আমরা দেখেছিলাম। পার্বত্য প্রবাহে মূলত নদী ক্ষয় করে, আর সমভূমি প্রবাহে মূলত নদী সঞ্চয় করে। আর এখানে ক্ষয় ও সঞ্চয় দুটোই লক্ষ্য করা যায় মালভূমি প্রবাহে। অর্থাৎ পার্বত্য প্রবাহে ক্ষয়, অর্থাৎ এই ক্ষয়ের ফলে কী কী ভূমিরূপ নদী গড়ে ওঠে, নদী গড়ে তুলতে সাহায্য করে, এই ক্ষয়জাত ভূমিরূপগুলোই আজকে আমরা পড়ব। তো প্রথম হচ্ছে গিরিখাত। গিরিখাত কি? নদী যখন উচ্চ পার্বত্য অঞ্চলে থাকে, পার্বত্য অঞ্চলে নদীর ঢাল বেশি থাকে না কম? অবশ্যই নদীর ঢাল বেশি থাকে। তারপরে মালভূমি অঞ্চলে একটু ঢাল কমে, আর সমভূমি অঞ্চলে একেবারেই ঢাল কমে যায়। সবচেয়ে বেশি ঢাল কোথায় থাকে? পার্বত্য অঞ্চলে। ফলে এমতো অবস্থায় নদী যখন পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়, সেই পর্বতের ঢাল বেয়ে, তখন প্রচণ্ড স্পিডে প্রবাহিত হবে, যেহেতু ঢাল বেশি। ফলে নদী প্রবাহিত হওয়ার সময় নদীর উপত্যকাটা ক্ষয় করতে করতে যখন অনেকটা ইংরেজি ভিয়ের মতো হয়, ক্ষয়ের করতে করতে যখন এরকম ইংরেজি ভিয়ের মতো হয়, তখন তাকে আমরা গিরিখাত বলে থাকি, যদি এক কথায় বলে থাকি। আরও যদি সুন্দরভাবে বলা যায়, তো বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে, অর্থাৎ আর্দ্র বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে নদী যখন পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়, তখন নদী অবঘর্ষ ক্ষয়ের দরুন, কোন ক্ষয় বললাম? অবঘর্ষ ক্ষয়। অর্থাৎ তোমাদের আমি ক্ষয় করার যে পদ্ধতিগুলো পড়িয়েছিলাম নদীর, সেক্ষেত্রে অবঘর্ষ, ঘর্ষণ ক্ষয়, বুদবুদজনিত ক্ষয়, জলপ্রবাহজনিত ক্ষয়, অনেকগুলোই বলেছিলাম। তো অবঘর্ষ ক্ষয় কি তোমাদের আরেকটু রিমাইন্ড করে দিই আমি। অবঘর্ষ ক্ষয় হচ্ছে যে নদী যে ক্ষয়িত পদার্থগুলো নিয়ে আসে, সেগুলো নদীর তলদেশকে ক্ষয় করতে সক্ষম হয়। নদী যে ক্ষয়িত পদার্থগুলো নিয়ে আসে, এই ক্ষয়িত পদার্থগুলো কী করে? নদীর তলদেশটাকে ক্ষয় করে, নিচের দিকটাকে ক্ষয়, তখন অবঘর্ষ ক্ষয়। বা পার্শ্বদেশকে ক্ষয় করবে, তখন তাকে আমরা অবঘর্ষ ক্ষয় বলবো। তো এখানে অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে যখন বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে নদী ক্ষয় করার ফলে নদী উপত্যকার আকৃতিটা যদি ইংরেজি ভিয়ের মতো হয়ে যায়, তখন সেই ভূমিরূপকে আমরা বলবো হচ্ছে গিরিখাত। বুঝতে পেরেছো? এরকম গিরিখাত লক্ষ্য করা যায় নেপালের কালীগণ্ডকী গিরিখাত, নেপালের কালীগণ্ডকী গিরিখাত, যা পৃথিবীর গভীরতম গিরিখাত। এছাড়াও ইচাং গিরিখাত, যা পৃথিবীর দীর্ঘতম গিরিখাত, যা প্রায় 250 কিলোমিটার দীর্ঘ। ইচাং গিরিখাত পৃথিবীর দীর্ঘতম গিরিখাত। এবার আমরা দেখি গিরিখাতের বৈশিষ্ট্য কী। তো প্রথমেই তো বললাম যে এটি কোথায় দেখা যায়? পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য, বৃষ্টিবহুল, তো অঞ্চলটা কী হবে? আর্দ্র প্রকৃতির হবে, যেহেতু বৃষ্টিবহুল তো অঞ্চল ভেজা প্রকৃতির হবে। 3 নম্বর, এখানে পার্শ্ব ও নিম্নক্ষয় উভয় প্রকারই চলে, অর্থাৎ নিচের দিক ও পার্শ্ব ক্ষয় দুটো প্রায় মোটামুটি একই রকম চলে। নিম্নক্ষয়টা তেমন হয়, পার্শ্ব ক্ষয়টাও তেমন মোটামুটি হয়, একেবারেই যে হয় না তা নয়, দুটাই মোটামুটি লক্ষ্য করা যায়। আর অবঘর্ষ ক্ষয় তোমাদেরকে বললামই আমি যে নদী বিভিন্ন রকমভাবে ক্ষয় করে, যেটা তোমাদের আগের ক্লাসে আমি পড়িয়েছি। আগের যে ক্লাসগুলো হয়েছে সেখানে তোমরা দেখতে পাবা নদীর ক্ষয় কাজ করার পদ্ধতি: অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, দ্রবণজনিত ক্ষয়, বুদবুদজনিত ক্ষয়, জলপ্রবাহজনিত ক্ষয়। তো এক্ষেত্রে অবঘর্ষ ক্ষয়টা আমরা লক্ষ্য করতে পারি, এছাড়া জলপ্রবাহজনিত ক্ষয়ও লক্ষ্য করা যায়। আর 5 নাম্বার হচ্ছে এখানকার যে আকৃতি উপত্যকার, সেটা ইংরেজি ভিয়ের মতো হয়। কিসের মতো হয়? ইংরেজি ভিয়ের মতো। আর 6 হচ্ছে কম সংকীর্ণ ও গভীর হয়, অর্থাৎ নদী উপত্যকাটা গভীর হয় এবং সংকীর্ণটা কম সংকীর্ণ হয়, একেবারে খুবই সংকীর্ণ হয়ে যায় না, কম সংকীর্ণ, উপত্যকা গভীর প্রকৃতির হয়ে থাকে। তো এই হচ্ছে গিরিখাত। তাহলে গিরিখাত কোথায় দেখা যায়? অবশ্যই পার্বত্য অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারবো।
বুঝতে পেরেছো? আর এই অঞ্চলটাতে কী হবে, বৃষ্টিবহুল হবে, অর্থাৎ আর্দ্র প্রকৃতির হবে। এখানে পার্শ্বক্ষয় আর নিম্নক্ষয় দুটোই চলবে, পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় দুটোই চলে মোটামুটি। আর অবঘর্ষ ক্ষয়ের দরুন লক্ষ্য করা যায়। আর আকৃতিটা কেমন হয়, ভি এর মতো হয়ে থাকে এবং কম সংকীর্ণ ও কম গভীর হয়ে থাকে। এবার দ্বিতীয় ভূমিরূপ হচ্ছে ক্যানিয়ন। এটার উল্টোটা পুরোটাই ক্যানিয়ন বলা যেতে পারে। তো ক্যানিয়ন কি, যে ওই নদীটা যখন কোনো শুষ্ক অঞ্চলের মধ্য দিয়ে, অর্থাৎ মরু বা মরুপ্রায় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন নদীর নিম্ন ক্ষয়, নিচের দিকের ক্ষয়টা, অর্থাৎ পার্শ্ব ক্ষয় না, এই সাইডের দিকের ক্ষয়টা না, এই পার্শ্ব ক্ষয়টা বন্ধ হয়ে যায় প্রায়, কিন্তু নিচের দিকে ক্ষয়টা একদম সচল থাকে, নিম্ন ক্ষয়টা সচল থাকে। নিম্ন ক্ষয়ের দরুন যখন তার উপত্যকার আকৃতি ইংরেজি আয়ের মতো করে ফলে, অর্থাৎ উপত্যকাটা অনেক সংকীর্ণ হয়ে যায় এবং অনেক গভীর হয়, তখন সেই ভূমিরূপকে আমরা বলবো ক্যানিয়ন। বুঝতে পেরেছো? যেরকম একটা উদাহরণ হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, একটি উদাহরণ। এবার এই বৈশিষ্ট্য বলেই তো দিলাম, এটি মরু ও মরুপ্রায় অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারি। ক্যানিয়ন কোথায় দেখা যায়, মরু ও মরুপ্রায় অঞ্চলে। আর এটা যেহেতু মরু ও মরুপ্রায় অঞ্চলে, তো অঞ্চলটা কেমন হবে, শুষ্ক প্রকৃতির হবে। আর এখানে কোন ক্ষয় সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে, পার্শ্বক্ষয় না নিম্নক্ষয়? অবশ্যই পার্শ্বক্ষয়ের তুলনায় এখানে নিম্নক্ষয় অধিক লক্ষ্য করা যায়। এই জন্য তো উপত্যকাটা অনেক গভীর হয়, সুগভীর হয়। আর এখানেও অবঘর্ষ ক্ষয় লক্ষ্য করা যায়। এখানে আই আকৃতির ভূমিরূপ, আমরা এইটা ভূমিরূপটা যেটা তৈরি হয় সেটা দেখতে অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো হয়, যেরকম আগেরটাতে আমরা ভি অক্ষর দেখলাম, এখানে আই এর অক্ষরের মতো হয়। আর নদী উপত্যকা সংকীর্ণ ও সুগভীর হয়, এটা দেখো অনেক সংকীর্ণ হয়ে যায় এবং সুগভীর হয়। তো এই হচ্ছে তোমাদের ক্যানিয়ন। তোমরা চাইলে এটার মধ্যে থেকে যদি পার্থক্য আসে, পার্থক্য তাও লিখে দিতে পারবা। কেমন দেখো, যে গিরিখাত পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়, কিন্তু ক্যানিয়ন মরু অঞ্চলে সৃষ্টি হয়। গিরিখাত বৃষ্টিবহুল অঞ্চলে, আর্দ্রযুক্ত অঞ্চলে, কিন্তু ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে, প্রায় বৃষ্টিহীন অঞ্চলে। গিরিখাতের ক্ষেত্রে পার্শ্ব ও নিম্নক্ষয় আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু ক্যানিয়নের ক্ষেত্রে নিম্নক্ষয় সবচেয়ে বেশি হয়। এটা মিল হয়ে গেল যদিও অবশ্য। এটা বলো যে এটি ভি আকৃতির হয় আর এটি আই আকৃতির হয়ে থাকে ক্যানিয়ন। এটি কম সংকীর্ণ, অর্থাৎ একেবারে সংকীর্ণ নয়, কম সংকীর্ণ এবং গভীর হয়। আর এটা অনেক সংকীর্ণ এবং অনেক গভীর হয়, অর্থাৎ সুগভীর হয় আর অত্যাধিক সংকীর্ণ হয়ে থাকে। তো এই হচ্ছে তোমাদের গিরিখাত ও ক্যানিয়ন দুটো ভূমিরূপ। এরপরে 3 নম্বর ভূমিরূপ আমরা পড়ব। এবার 3 নম্বর ভূমিরূপ খরস্রোত বা র্যাপিড। খরস্রোত বা র্যাপিড কি, দেখো নদী যে উপত্যকার মধ্যে দিয়ে যায় না, সে উপত্যকা যদি কঠিন আর কোমল শিলা থাকে, সে অনুভূমিকভাবে হোক বা তির্যকভাবে হোক, নদী যে উপত্যকার মধ্যে, উপত্যকা কি বলেছিলাম, যে নদী যে গর্তটার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এটাই উপত্যকা। ধরো এখানে এই উপত্যকার তলদেশে কোথাও কঠিন শিলা আছে, কোথাও নরম শিলা আছে, সেটা অনুভূমিকভাবে বিন্যস্ত হোক বা তির্যকভাবে হোক যদি থাকে, তাহলে নদীর কী করে, সমানভাবে ক্ষয় কাজ করতে পারে না, সেই অসম ক্ষয় কাজ করে। সব জায়গায় সমানভাবে ক্ষয় করতে পারে না। কেন, কীভাবে করতে পারবে, কোথাও কঠিন আছে তো কোথাও নরম আছে। তো এই অসম ক্ষয়কার্যের জন্য অনেকটা ভূমিরূপের আকৃতি এরকম সিঁড়ির ধাপের মতো হয়, ছোটো ছোটো সিঁড়ির ধাপের মতো নেমে আসে অসম ক্ষয়কার্য। যেখানে নরম পায় সেখানে বেশি ক্ষয় করে দেয়, যেখানে কঠিন পায় সেখানে ক্ষয় করতে পারে না। ফলে এরকম সিঁড়ির ধাপের মতো ছোটো ছোটো ভূমিরূপ সৃষ্টি হয় এবং জলধারা কী করে, এই সিঁড়ির ধাপের মতো নিচের দিকে নামতে থাকে, ছোটো ছোটো ধাপ, সিঁড়ি যেরকম ছোটো ছোটো ধাপ থাকে ওরকম সিঁড়ির ধাপের মতো নামতে থাকে। কেন, কারণ হচ্ছে নদীর উপত্যকার তলদেশে কী থাকে, কোথাও কঠিন এবং কোথাও কোমল শিলা থাকে, এবং এই কঠিন ও কোমল শিলাগুলো অনুভূমিক বা তির্যক যে কোনোভাবে বিন্যস্ত থাকতে পারে, তখন নদী কিন্তু সমানভাবে আর ক্ষয় করতে পারে না। যার ফলে নদী অসমান ক্ষয়কার্যের দরুন এই ছোট ছোট সিঁড়ির ধাপের মতো ভূমিরূপের সৃষ্টি করে নিচের দিকে জলরাশি নামতে থাকে। তখন এই ধরনের ভূমিরূপকে আমরা খরস্রোত বা ইংরেজি থেকে র্যাপিড বলে থাকি। যেরকম জায়রে নদী, লিভিংস্টন আর হচ্ছে হিমালয়ের অলকানন্দা ও ভাগীরথী, এই সমস্ত নদীগুলোতে আমরা খরস্রোত বা র্যাপিড লক্ষ্য করতে পারি। এবার এর বৈশিষ্ট্যতে কী লিখব, যে কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত নদী উপত্যকার তলদেশ। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে জলের বেগ এখানে অনেক বেশি থাকে, জলের যে স্পিড থাকে বেগ মোটামুটি অনেক বেশিই থাকে, এবং এক ধরনের জলপ্রপাত, এটা হচ্ছে এক ধরনের জলপ্রপাত। জলপ্রপাত কি একটু পরেই তোমাদেরকে আমি বলছি। তো এটাও এক ধরনের জলপ্রপাত। জলপ্রপাত কিছুই না, একটু পরে যদিও বলবো। যখন উঁচু জায়গা থেকে জল নিচের দিকে ঝরে পড়ে না, তখন তাকে আমরা জলপ্রপাত বা ওয়াটারফল বলে থাকি। তো এটাও এক ধরনের জলপ্রপাত, যা সিঁড়ির ধাপের মতো নিচের দিকে অগ্রসর হচ্ছে, স্বল্প উচ্চতা সম্পন্ন। আর হচ্ছে ঢালের পরিবর্তন ধীরে ধীরে হয়। এই যে ঢালের পরিবর্তনটা, মানে ধরো এখানে আছে, তারপরে ঢালটা একটু বাড়লো ক্ষয় হওয়ার ফলে, তো এই পরিবর্তনটা যখন হয় না, তখন অনেকটা ধীর প্রকৃতির হয়। এই ছিল তোমাদের খরস্রোত বা র্যাপিড।
এরপরে পড়বো আমরা জলপ্রপাত বা ওয়াটারফল। জলপ্রপাত বা ওয়াটারফল কি? যখন কোনো ভূমিরূপ মানে নদীর প্রবাহপথে এমন কোনো ভূমিরূপ থাকে যেখানে কঠিন ও কোমল শিলা পরস্পর অনুভূমিকভাবে বা তির্যকভাবে অবস্থান করে। কি বললাম? নদীর প্রবাহ পথে, নদীর তলদেশে, নদী যে পথ দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ এই নদীর তলদেশে আবার যদি কঠিন বা কোমল শিলা থাকে, যদি সেটাই অনুভূমিকভাবে থাক বা তির্যকভাবে থাক, তাহলে নদী যে প্রবাহ পথ দিয়ে বয়ে যাচ্ছে কঠিন আর কোমল শিলাকে কি সহজে ক্ষয়প্রাপ্ত করতে পারবে? পারবে না। সেক্ষেত্রে কি করবে? কঠিনটাকে বাদ দিয়ে কোমলটাকে সহজেই ও তাড়াতাড়ি ক্ষয় করতে পারবে। তো এরকম অসম ক্ষয়কার্যের জন্য যখন নদীর জলরাশি অনেক উঁচু থেকে নিচের দিকে পতিত হয়, অনেক উঁচু থেকে জলরাশি নিচের দিকে পতিত হয়, তখন সেই যে ধরনের ভূমিরূপ গঠে ওঠে তখন তাকে আমরা জলপ্রপাত বা ওয়াটারফল বলে থাকি। এটা সৃষ্টি বা উৎপত্তির অনেকগুলো কারণ রয়েছে, যেরকম মালভূমির প্রান্তভাগ থেকে সৃষ্টি হতে পারে, অর্থাৎ যেখানে মালভূমি আর সমভূমি, মালভূমি যেখানে সমভূমির সাথে মিশেছে, হ্যাঁ। তারপরে ঝুলন্ত উপত্যকার সৃষ্টির ক্ষেত্রে আমরা এই জলপ্রপাত লক্ষ্য করতে পারি। যদিও তোমাদের এই উৎপত্তির কারণগুলো আমি তোমাদেরকে পরে শেখাবো যে কি করে জলপ্রপাতের সৃষ্টি হয়। তোমাদের আমি পরবর্তী ক্লাসে জলপ্রপাত সৃষ্টির কারণ বা উৎপত্তি সৃষ্টির কারণগুলো শেখাবো। আপাতত মনে রাখো, নদীর প্রবাহপথে যদি কঠিন আর কোমল শিলা অনুভূমিক বা তির্যকভাবে অবস্থান করে, সেক্ষেত্রে নদী কী করে? কঠিন শিলার তুলনায় কোমল শিলাকে অতি সহজেই ক্ষয় করে দেয়। এই ক্ষয় করার দরুন নদীর জলরাশি অনেক উঁচু থেকে যখন নিচের দিকে পতিত হয়, তার ফলে যে ভূমিরূপটা সৃষ্টি করে না, সেটাই জলপ্রপাত বা ওয়াটারফল, যেটা আমরা ভালোভাবে বলে থাকি ঝর্ণার জল। যখন পাহাড়ে আমরা ঘুরতে যাই তখন বলি না, অনেক উঁচু থেকে যখন জল পড়ে, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটারফল বা জলপ্রপাত। তো এই জলপ্রপাতগুলোকে দৃশ্যমানতা ও জলের পরিমাণের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায়, যেরকম কাসকেড আর একটা হচ্ছে ক্যাটারাক্ট। কাসকেড আর ক্যাটারাক্ট কি? কাসকেড হচ্ছে একটু আগে বললাম না আমরা, খরস্রোত, যে ওই অসম ক্ষয়কার্যের জন্যই যখন ছোট ছোট ধাপে ধাপে জলগুলো নিচের দিকে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে আসে, তখন তাকে খরস্রোত বলি। সেরকম যখন অনেকগুলো খরস্রোত পাশাপাশি অবস্থান করবে এবং সিঁড়ির ধাপের মতো ছোট ছোট ধাপের মতো জলরাশি নিচের দিকে নেমে আসবে, তখন তাকে আমরা কাসকেড বলবো। এরকম জলপ্রপাত দেখো, এখান থেকে এইটুকু জল নিচের দিকে নামছে, অর্থাৎ একটু উঁচু থেকেই তো জল নিচের দিকে নামছে, আবার জল নিচের দিকে নামছে। তো এরকম যখন ছোটো ছোটো ধাপের মতো জল নিচের দিকে অগ্রসর হবে না, তখন তাকে আমরা কাসকেড বলে থাকবো। আর এই কাসকেডের উদাহরণ হচ্ছে আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্ল্যান। আয়ারল্যান্ডের টিয়ার অফ দ্য গ্ল্যান কাসকেডের উদাহরণ। আর ক্যাটারাক্ট কী জিনিস? ক্যাটারাক্ট যখন বিশাল পরিমাণ জলরাশি একেবারেই নিচের দিকে নামবে, এরকম ধাপে ধাপে নয়, বিশাল পরিমাণ জলরাশি একেবারেই নিচের দিকে নামবে, তখন তাকে আমরা বলবো ক্যাটারাক্ট। যেরকম উদাহরণ হচ্ছে একটা ভিক্টোরিয়া। এছাড়া অসংখ্য তোমরা জলপ্রপাতের উদাহরণ পাবে, যেরকম নায়াগ্রা জলপ্রপাত, ভিক্টোরিয়া জলপ্রপাত, ধোঁয়াধার জলপ্রপাত। নায়াগ্রা একটা সুন্দরতম জলপ্রপাত, আমাদের ভারতে রয়েছে ধোঁয়াধার জলপ্রপাত। তো এই হচ্ছে জলপ্রপাত। এর মধ্যে কথা এতটুকুই মনে রাখবা, যখন নদীর প্রবাহপথে কঠিন আর কোমল শিলা থাকে, তখন নদী কী করে? কঠিন শিলার তুলনায় কোমল শিলাকে সহজে ক্ষয়প্রাপ্ত করতে পারে। ফলে নদীর যে জলরাশি অনেকটা উঁচু থেকে নিচের দিকে ধাবিত হয় প্রচণ্ড বেগে, তখন সেই ধরনের ভূমিরূপকে আমরা জলপ্রপাত বা ওয়াটারফল বলি। এই ওয়াটারফল সৃষ্টির বা উৎপত্তির কারণগুলো আমি তোমাদেরকে পরবর্তী কোনো ক্লাসে শেখাবো। এবার পরবর্তীতে প্রপাতকূপ আর মন্থকূপ দুটো আমি পাশাপাশি লিখেছি। দেখো, প্রপাতকূপ যেটাকে ইংরেজি থেকে প্লাঞ্জ পুল বলা হয়। প্রপাতকূপ কি? যে আমরা জলপ্রপাত পড়লাম না একটু আগেই, যে নদীর প্রবাহপথে যদি কঠিন আর কোমল শিলা থাকে, তাহলে নদীর জলরাশি অনেক উঁচু থেকে নিচের দিকে ধাবিত হয়, বললাম না? তো যেই জলটা অনেক উঁচু থেকে নিচের দিকে ধাবিত হচ্ছে, তো এখানে এসে তো আঘাতপ্রাপ্ত করবেই নিচের অংশটাকে। আঘাতপ্রাপ্ত করার পর এটাকে ক্ষয় করতে 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 অনেক বড় একটা গর্তের সৃষ্টি করে দেবে, বুঝতে পেরেছো? এই বড় গর্তটাই হচ্ছে প্রপাতকূপ বা ইংরেজি থেকে প্লাঞ্জ পুল বলা হয়। একটা পুলের মতো সৃষ্টি করে দেয়। দেখো, এই বড় একটা হাড়ির মতো গর্ত সৃষ্টি করে দেয়, তখন সেটাকে আমরা প্রপাতকূপ বলবো। যেটা আমরা সুবর্ণরেখা নদীর হুড্রু জলপ্রপাতের তলদেশে দেখতে পাই। হুড্রু জলপ্রপাত কোন নদীতে? হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীতে হুড্রু জলপ্রপাতের তলদেশে দেখতে পাই। কী কী বৈশিষ্ট্য হয় জলপ্রপাতের? জলপ্রপাতের তলদেশে সৃষ্টি হয়, মানে এই প্রপাতকূপের কী বৈশিষ্ট্য? এটি এই যে জলপ্রপাতের কোথায় সৃষ্টি হলো? তলদেশে সৃষ্টি হলো, একটা বিশাল বড় হাড়ির মতো গর্ত, যেখানে উঁচু থেকে জলটা নিচের দিকে এসে পড়ে এটাকে ক্ষয় করে, ঠিক আছে? তো এটা জলপ্রপাতের তলদেশে সৃষ্টি হবে। বিশাল আকার হাড়ির মতো একটা গর্ত হবে, বিশাল আকার হাড়ির মতো একটা গর্ত হবে। তৃতীয়ত, এতে পার্শ্বদেশ অমসৃণ প্রকৃতির হবে, মানে এই পার্শ্বদেশটা কিন্তু মসৃণ হবে না, হ্যাঁ, অমসৃণ হবে, এবড়ো খেবড়ো হবে, অমসৃণ হবে। আর চতুর্থ, এই জলপ্রবাহ ঘর্ষণজনিত ক্ষয় আমরা এখানে লক্ষ্য করতে পারবো, মানে এই যে ক্ষয়টা হয়েছে এটি জলের আঘাতে এবং ঘর্ষণজনিত ক্ষয়ের ফলে আমরা এই গর্তটা লক্ষ্য করতে পারি, যেটি হচ্ছে প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল। তারপরে 6 নম্বরটা হচ্ছে মন্থকূপ, যাকে ইংরেজি থেকে পট হোল বলা হয়ে থাকে। পট হোল
মন্থকূপ বা পটহোল। যে মন্থকূপ বা পটহোল কি, যখন নদী উপত্যকাতে, হ্যাঁ, নদী উপত্যকার তলদেশে বড় বড় পাথর ও বোল্ডারগুলো আঘাতপ্রাপ্ত করে নদীর উপত্যকাতে ছোট ছোট গর্তের সৃষ্টি করে না, তখন ওই গর্তের মধ্যে যে সমস্ত ক্ষয়িত পদার্থগুলো আসে সেগুলো চক্রাকারে ঘুরতে থাকে, এবং ঘুরতে করার পর ওই ছোট ছোট গর্তগুলোকে একদম মসৃণ করে ফেলে। তখন সেটি দেখতে অনেকটা কেটলির মতো লাগে। হ্যাঁ, বুঝতে পেরেছো? মানে বিষয়টা হচ্ছে যে নদী যে উপত্যকা দিয়ে যাচ্ছে, সেই উপত্যকার তলদেশে কি করে, ওই যে পাথরগুলো যেগুলো আসে বড় বড়, ওই পাথরগুলো উপত্যকার তলদেশে আঘাতপ্রাপ্ত করে, আঘাতপ্রাপ্ত করার পর ছোট ছোট গর্তের সৃষ্টি করে। বুঝতে পেরেছো? অনেকটা এরকম ছোট ছোট গর্তের সৃষ্টি করে। আর ওই গর্তের মধ্যে যে ক্ষয়িত পদার্থগুলো, ওগুলো চক্রাকারে ঘুরতে থাকে দিয়ে ওই তলদেশটাকে এগুলো পুরো মসৃণ করে দেয়। হ্যাঁ, তো ওই ছোট ছোট গর্তগুলোকেই নদী উপত্যকার তলদেশে, অর্থাৎ নদী গর্ভের তলদেশে, সেই গর্তগুলোকেই আমরা বলবো মন্থকূপ বা পটহোল। তো দুটা কিন্তু আলাদা জিনিস, একটা প্রপাত কূপ, একটা মন্থক কূপ। প্রপাত কূপটা কি, যে জলপ্রপাতের তলদেশে যেই গর্তটা সৃষ্টি হয়, যেটা অনেকটা বড় হয়। জলপ্রপাত কি, যখন বিপুল পরিমাণ জলরাশি নিচের দিকে নামে তখন তাকে জলপ্রপাত বলি আমরা। আর মন্থকূপ কি, যে নদী উপত্যকার তলদেশে পাথরের আঘাতে, বড় বড় পোল্ডার, হ্যাঁ, পাথর, ওগুলোর আঘাতে যখন গর্তের সৃষ্টি হবে, গর্তের মধ্যে ছোটো ছোটো নুড়ি কাকড় বালি এগুলো ঘুরতে থাকবে দিয়ে উপত্যকার তলদেশে সৃষ্টি হওয়া গর্তগুলো মসৃণ প্রকৃতির হয়, তখন তাকে আমরা মন্থকূপ বা পটহোল বলে থাকি। তো এটা কোন নদীতে দেখা যায়? এটা খড়কাই নদীতে লক্ষ্য করতে পারি আমরা। এর বৈশিষ্ট্য কি, এটি নদী উপত্যকার তলদেশে সৃষ্টি হয়। তার কোথায় সৃষ্টি হয়? এটা নদী উপত্যকার তলদেশেই সৃষ্টি হয়। এই গর্তগুলি ছোট ছোট, যা কেটলির মতো হয়ে থাকে, ছোট ছোট কেটলির মতো হয়ে থাকে গর্তগুলো। আর পার্শ্বদেশ কি হয়? মসৃণ প্রকৃতির হয়। পার্শ্বদেশ কি হয়? মসৃণ প্রকৃতির হয়। মানে এই গর্তের যে শেষের অংশগুলো, পার্শ্বদেশ মানে সাইডের একবারে শেষের প্রান্তগুলো, সেটা কিন্তু মসৃণ প্রকৃতির হয়ে থাকে। আর এখানে কোন ক্ষয় দেখতে পারি আমরা? এখানে অবঘর্ষ ও ঘর্ষণ জনিত ক্ষয় লক্ষ্য করতে হয়। ওই যে বলেছিলাম না তোমাদেরকে, যে ছোট ছোট নুড়ি কাকড় এগুলো যখন নদীর উপত্যকাকে ঘেঁষতে ঘেঁষতে ক্ষয় করবে, তখন সেটাকে আমরা অবঘর্ষ ক্ষয় করব। তার মানে এই মন্থকূপের ক্ষেত্রে আমরা কোন ক্ষয় দেখতে পাই? অবঘর্ষ ক্ষয় দেখতে পাই। এছাড়া ঘর্ষণ ক্ষয়ও লক্ষ্য করা যায়। তো এই হচ্ছে তোমাদের মন্থকূপ। যদি পার্থক্য বলি, তো এক, এটা জলপ্রপাতের তলদেশে হয়। এটা কোথায়? নদীর উপত্যকার তলদেশে হয়। এটি বিশাল আকার হাড়ির মতো সৃষ্টি হয়। এটি ছোট ছোট কেটলির মতো হয়। আর তিন, এটি পার্শ্বক্ষয় অমসৃণ প্রকৃতির হয়, অর্থাৎ এবড়ো খেবড়ো হয়। আর কিন্তু এটা পার্শ্বদেশ একেবারে মসৃণ হয়, চারদিকে মসৃণ প্রকৃতির হয় পার্শ্বদেশ। এখানে জলপ্রবাহজনিত ক্ষয় লক্ষ্য করতে পারি আমরা, আর এখানে অবঘর্ষ ও ঘর্ষণজনিত ক্ষয় লক্ষ্য করতে পারি। উদাহরণের ক্ষেত্রে এটি সুবর্ণরেখার হুড্রু জলপ্রপাতের তলদেশে হয়, আর এটি খড়গাই নদীতে আমরা লক্ষ্য করতে পারি। আর একটা বিষয়, মন্থকূপ বা পটহোলের ক্ষেত্রে যখন এরকম অনেকগুলো মন্থকূপ পাশাপাশি গড়ে উঠবে না কোনো নদী উপত্যকা তলদেশে, তখন তাকে পটহোল কলোনি বলা হয়। পটহোল কলোনি বলে, পটহোল কলোনি। এটা তোমরা মনে রাখো, পটহোল কলোনি কি, যে অনেকগুলো পটহোল যখন, অর্থাৎ নদী উপত্যকা তলদেশে যে ছোট্ট গর্তটা সৃষ্টি হলো না, ওগুলো যদি পাশাপাশি অনেকগুলো সৃষ্টি হয়, তখন তাকে আমরা পটহোল কলোনি বলবো। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসের জন্য। যদি এই ক্লাসে কোনো বিষয় সম্পর্কে তোমাদের সমস্যা থাকে বা কোনো ডাউট থাকে কোনো জায়গায়, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই।